হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের গল্প অশ্রুমালা পর্ব 42, লেখিকা আরিশা নূর ছদ্মনাম। আবেগ রুমে ফিরতে দেখে রোদেলা মাত্র ঘুমে উঠে বিছানায় হেলান দিয়ে বসেছে। চোখে ঘুমের ভাব লেগে আছে এখনও, যার কারণে রোদেলাকে আরও বেশি রূপবতী লাগছে। চুলগুলো একটু অগোছালো হয়ে আছে। আবেগের চোখ রোদেলাতে আটকে গেল। রোদেলা আবেগকে দেখে একটু ভ্রু কুঁচকে বলে, তুমি আবার কই গিয়েছিলে? আবেগ কিছুটা চমকে ওঠে। সে রোদেলাকে জানাতে চায় না যে নেহায় বাসায় গিয়েছিল। তাই আবেগ বলল, কোথাও না তো, মেঘের সাথে ছাদে ছিলাম। রোদেলা হাই তুলতে তুলতে বলে, ও হুম, ঘুম হলো নাকি? আরও ঘুমাবে? রোদেলা চোখ কষলে নিয়ে আশেপাশে তাকিয়ে বলে, অনেকক্ষণ ধরে ঘুমিয়ে ফেলেছি তাই না? 6টা টু 10টা, বেশি কি না কম জানি না। ফোনটা টেবিলে রাখতে রাখতে জবাবে বলে আবেগ। রোদেলা চোখ বড় বড় করে বলে, এখন 10টা বাজে? জি, রাত 10টা 11 মিনিট। রোদেলা তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ে। আবেগ তাকে আটকে দিয়ে বলে, কি হয়েছে? সোনামির মতো দৌড়াদৌড়ি শুরু করলে কেন? রোদেলা বলল, আল্লাহ, এতক্ষণ ধরে ঘুমিয়েছি, বাড়ির সবাই কি ভাববে বলো? বাড়ির বউকে এখনও এতক্ষণ ধরে ঘুমায়? আবেগ নিশ্চিত করে বলে, অন্য কারো বউ না ঘুমাতে পারলেও আমার বউ ঘুমাবে, তার যতক্ষণ ঘুম পূরণ হয় না। রোদেলার ঠোঁটের কোণে তার অজান্তে হাসি রেখা ফুটে ওঠে। আবেগ মুচকে হাসলো। রোদেলার কি যে খুশি লাগলো এই কথা শুনে, সত্যি বলে বোঝানো সম্ভব না। আবেগ বলে, চোখে মুখে পানি দিয়ে আসো, আজকে বাইরে থেকে খাবার আনা হয়েছে। রোদেলা মুখ কালো করে বলে, আমি ঘুমাচ্ছিলাম বলে রান্না হয়নি জন্য বাইরে থেকে আনিয়েছো? না রে পাগলি, মেঘ আর ইবু চাইনিজ খাইতে চাচ্ছিল, তাই কিনে আনা হয়েছে। রোদেলা একবার আবেগের দিকে তাকিয়ে বলে, বাইরে গিয়েছিলে কি? আবেগ ইতস্তত করে বলে, না তো, কেন এমন মনে হলো? রোদেলা শান্ত সুরে বলে, এই শার্টটা তো বাইরে গেলে পরো, তাই জিজ্ঞেস করলাম কোথাও গিয়েছিলে কিনা। বাসায় পরার শার্টটা খুঁজে পাচ্ছিলাম না, তাই এটা পরেছি। রোদেলা কিছু একটা ভেবে বলে, ও হ্যাঁ, আলমারির বাম সাইডে সব শার্ট গুছিয়ে রেখেছি, তাই হয়তো খুঁজে পাওনি। সমস্যা নেই, একবারে রাতে চেঞ্জ করে গেঞ্জি পরবো। চলো খেতে আসো, ফ্রেশ হয়ে আসি। যাও। রোদেলা ফ্রেশ আসলো। আবেগ প্রশ্ন করে, সমুদ্র কি উঠে যাবে এখন? রোদেলা উত্তর দিল, না, ও আর উঠবে না, একেবারে সকাল 5টায় উঠে খেলবে। রাতে 2-3 বার ঘুমের মধ্যেই খাইয়ে দিলে আর উঠবে না রাতে সমুদ্র। ওকে। ডাইনিং রুমে গিয়ে সবাই একসাথে চাইনিজ খেলো। খাওয়া দাওয়ার পর যে যার রুমে চলে আসে। আবেগ রোদেলা রুমে এসে আবারও বিছানায় গিয়ে বসে পড়ল। আজকে খুব শীত পড়েছে। ঢাকায় এত দ্রুত শীত পড়ে যাবে তা ভাবেনি কি। আবেগ কম্বলের ভিতর ঢুকে পড়ে। রোদেলা চুলে বেনি করেছিল তখন। আবেগ অপলক নয়নে তার বউকে দেখছিল। সে তো চোখের পলক ফেলার কথাও ভুলে গেছে। যদি চোখের পলক ফেলে তবে এই সুন্দরতম দৃশ্য থেকে সে 0.001 সেকেন্ড বঞ্চিত হবে, যেটা আবেগ মিস করতে চায় না। রোদেলা চুল বেশ বড় জন্য কাঁধ বেয়ে বাম সাইডে এনে তারপর আগার চুলগুলোতে বেনি করতে হয় তার। রোদেলার চোখ আবেগের উপর পড়ল। আবেগ তার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছে। রোদেলা ইশারায় জিজ্ঞেস করে আবেগ কিছু বলবে কিনা। আবেগ মাথা নাড়িয়ে না বদ্ধ কর্তব্য প্রকাশ করে। আবেগ হুট করে রোদেলায় গা ঘেঁষে বসে পড়ে। রোদেলা মৃদু কেঁপে উঠল। অদ্ভুত ভালো লাগা বয়ে গেল তার শরীর জুড়ে। আবেগ রোদেলার কোমরে চেপে ধরে বলে, ফিসফিস করে বলে, এতদিন শুনে আসলাম আকাশে চাঁদ ওঠে, আজকে দেখি আমার ঘরে পূর্ণিমার চাঁদ উঠেছে। রোদেলা আবেগ আটখানা হয়ে গেল এবং চোখ মুখে লাল আওয়াজ হয়ে গেল তার। সে আদুরে গলায়, কী যে বলো না তুমি, সত্য বলছি। রোদেলা আবেগ আপ্লুত হয়ে বলে, কোথায় চাঁদ আর কোথায় আমি? আবেগ রোদেলা গেলে হাত রেখে বলে, তুমি আমার চাঁদ, আকাশের চাঁদটা আর চোখে পড়ে না আমার। রোদেলা মাথা নিচু করে ফেলে। তার মনে একটা শঙ্কা, এত সুখ টিকবে কি তার কপালে? সে তো পোড়া কপালি, সেই পোড়া কপালের ভাগ্য এত ভালো হলো কি করে? আবেগ ব্যতিব্যস্ততা দেখিয়ে বলে, কি হলো রোদেলা? রোদেলা চোখ নিচে রেখে বলে, আবেগ, এত এত সুখ শান্তি কি আমি সইতে পারবো? আবেগ রোদেলার মুখটা উঁচু করতে দেখে সে কাঁদছে, চোখ বেয়ে পানি পড়ছে। আবেগ রোদেলার চোখের পানি মুছে দিয়ে বলে, এমনি
কি তোমার নাম অশ্রুমালা রাখছি? এত কান্দুরা স্বভাবের কেন তুমি? আর কোন দিন কাঁদবে না ওকে? তুমি বললে না সুখ শুইয়া কি না, এটার উত্তর আমি জানি না। তবে কোনোদিন আল্লাহর অকৃতজ্ঞ হব না, আর আল্লাহ পাক নারাজ হয় এমন কাজ করব না। আল্লাহর ইবাদত করবে, নামাজ রোজা পড়বে, আর সবসময় জিকিরের ভিতর থাকবে। দেখবে আল্লাহ তোমার উপরে সবসময় এভাবে রহমত দিতে থাকবে, বুঝলে? আবেগ রোদেলাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে শুয়ে পড়ে। আজকেও রোদেলা মাঝখানে শুয়েছে। আবেগ রোদেলাকে টপকে সমুদ্রকে আদর করে দিল, তারপর শুয়ে পড়ে সে। নেহা সারা রাত বারান্দাতে কান্না করে কাটিয়ে দিয়েছে। ভোরের দিকে সে বারান্দা থেকে রুমে ঢুকলো। আজকে তার বিয়ে প্রাচুর্যের সাথে। তার হাজব্যান্ড হিসেবে সে কোনো দিন আবেগ ছাড়া কাউকে মানতেই পারেনি। নেহাই শীতের মধ্যেই ঠান্ডা পানি দিয়ে এত সকালে গোসল করে একটা সালোয়ার কামিজ পরলো। সাদা রঙের কামিজে নিজের কাছে নিজেকে স্নিগ্ধ লাগছে। কেউ মারা গেলে সাধারণত সবাই সাদা জামা পরার শোক প্রকাশ করে। আয়নায় দাঁড়িয়ে নেহা ভাবছে, তাহলে সে কেন সাদা পরলো? কেউ কি মারা গেছে? প্রশ্নটা মাথায় আসছে। নেহা নিজেই আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, মারা গেছে কেউ একজন। সেই কেউ একজন হলো আমার আত্মা। ইনার মিস্টার ইনসাইড মি ইজ ডেথ ফ্রম টুডে। প্রমোদ চৌধুরী একটা কথা বলেছেন, তা হলো দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার না। কথাটা তার ক্ষেত্রে 100% কারেক্ট। আজকে তারও আত্মার অপমৃত্যু ঘটল, কিন্তু হায় আফসোস, দেখার কেউ নেই। ডেথ সার্টিফিকেট লিখে দেওয়ার কেউ নেই। সত্যি কেউ নেই। বড্ড অসহায় লাগছে নিজেকে আজ। মন ভাঙা যদি অপরাধ হতে, তবে সে খুব বড় একটা শাস্তি দিত তার আবেগকে। সেই শাস্তিটা হতো আজীবন তার সাথে থাকতে হবে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। তারই তো আবেগ। আবেগ নেহাকে নিজের না মানলেও নেহা ঠিকই আবেগকে ভালোবেসে যাবে আজীবন। ভালোবাসা এত সস্তা না যে চলে গেলেই সেই ব্যক্তির প্রতি ভালোবাসা উড়ে যাবে। বরং ভালোবাসা হচ্ছে সেই অনুভূতি, যে অনুভূতিটা সে চলে গেলেও চক্রবৃদ্ধি হারে বেড়ে যেতে থাকে। গুণোত্তর ধরার মতো দ্বিগুণ, 4 গুণ, 8 গুণ, 16 গুণ, 32 গুণ হারে পরবর্তী মুহূর্তের অনুভূতিটা ক্রমে ক্রমে বাড়তে থাকে। নেহা হু হু করে কেঁদে দিল। কেন আবেগ তার কপালে জুটল না? কি কমতি আছে তার? নেহা খুব করে চায় পৃথিবীতে যদি আরেকবার জীবনটা পাওয়া যেত, তবে যেন সেই নতুন জন্মে সেই আবেগের মনের অধিকারিণী হয়। এইবার সে ব্যর্থ প্রেমিকা, পরের জন্মে যেন রোদেলা ব্যর্থ প্রেমিকা হয়। নেহা একটা ব্যাগে করে একটা জিনিস আর পাসপোর্ট ঢুকিয়ে কেসি গেট দিয়ে বের হয়ে গেল বললে ভুল হবে, পালিয়ে যাচ্ছে। তাকে সাহায্য করছে তারই বাবা, খাস কর্মচারী আরিফ আঙ্কেল। ছোটবেলা থেকে আঙ্কেল তাকে খুব আদর করে। নেহার শখ, শেখ সাহেবরে চলে যাও। থাইল্যান্ড যাবা? এই যে টিকিট আর কিছু টাকা। ইনশাল্লাহ 3 মাস ইউরোপ কান্ট্রিতে লাক্সারিভাবে ঘুরতে পারবে। তাও লাগলে আমাকে বললেই হবে। কারোর সাথে যোগাযোগ না রাখলেও আমাকে মাঝে মধ্যে কল দিও মামুনি। আমি কোনোদিন সিম বদলাবো না। তোমার কলের অপেক্ষা করবো আজীবন। নেহা বলল। তারপর জিজ্ঞেস করে, বাপি যদি বুঝে যায় এতগুলো টাকা মিসিং, তখন তো আপনি ধরা খাবেন। আরিফ সাহেব হো হো করে হেসে বলে, সাগর থেকে 1 ফোঁটা জল নিলে যেমন কেউ টেরই পায় না, তেমনি আপনার বাবার কাছে এটা 1 ফোঁটা পানির সমান। তার কাছে পুরো সমুদ্রটাই পড়ে আছে যে। নেহা হতাশার দীর্ঘশ্বাস ফেলল। তার বাবা টাকা নিয়েই পড়ে থাকুক, টাকার সমুদ্র বানাতে গিয়ে কোন দিন যে সাগরে ডুবে মনে আল্লাহ জানে। নেহা বাড়িটার দিকে একবার তাকিয়ে চলে গেল গাড়ির কাছে। গাড়িতে উঠে বসতে শো শো করে গাড়ি চলা আরম্ভ করে। আজকে থেকে তার নতুন জীবন শুরু। এ নিউ জার্নি স্টার্ট ফ্রম টুডে। নেহা নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, নেহা, আশা রাখি তোমার আগামী দিনগুলো খুব খুব সুন্দর হবে। তোমার জন্য রইল অঢেল শুভকামনা। বেলা 12টায় বিয়ের পর বর বাড়ি ফিরল। প্রাচুর্য সোজা নেহার বাসায় চলে এসেছে। তার সাথে সর্বক্ষণের জন্য রিশাদের চেলারা ছিল এবং এখনও আছে। প্রাচুর্য কোনো অ্যাকশন নিতে পারেনি, কারণ তার মা একা থাকেন বাসায়। যদি মায়ের কিছু হয়ে যেত, এখন আর সেই ভয় নেই। চাচ্চুর বাসায় মা চলে এসেছে। প্রাচুর্য নেহার বাসায় ঢুকতেই প্রাচুর্যের সাথে আসা রিশাদের লোকদেরকে প্রাচুর্যের লোকেরা এসে আটক করে ফেলে। প্রাচুর্য বাসার সামনে দাঁড়িয়ে ঘাড়
ঘুরিয়ে তার লোকদের ইশারায় বলল ওদের মারধর করতে। রিশাদের লোকদের মার খাইতে দেখে প্রাচুর্য খুশি হয়ে বাসায় ঢুকে এক দফা চমক খেল। বাসায় আনন্দের ছিটে ফোটাও নেই। হয়েছেটা কি? প্রাচুর্য তার মাকে দেখে নিল। মা ঠিক আছে। এই 6 দিন যখন সে মা ছাড়া ছিল তখন খুব চিন্তা রাখতো, নিজের জন্য না, মায়ের জন্য। যদি রিশাদের লোকেরা মায়ের উপর আক্রমণ করে বসে। এই কারণে পুলিশকে জানাতে পারেনি। এখন সব ঠিক আছে। তার ফার্ম হাউসে সে রিশাদকে আটকে রাখার চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে পুলিশ কল করে ফেলেছে সে। রিশাদ তার বাসা থেকে পালানোর আগে পুলিশ চলে যাবে তাকে ধরতে। প্রাচুর্য তার মায়ের কাছে বসে বলে, কি হয়েছে আম্মু? প্রাচুর্যের মা বলে, নেহা আজকে সকালে পালিয়ে গেছে, বাসায় নেই ও। প্রাচুর্য বাকরুদ্ধ হয়ে গেল। মা কি যা তা বলছে? নেহা চলে গেছে? নেহা পারলো তার মনটা ভেঙে টুকরো টুকরো করে দিতে? নেহা কি তবে বুঝলো না প্রাচুর্য তাকে কতটা চায়, প্রাচুর্যের জীবনে নেহা কতটা মূল্যবান? প্রাচুর্যের চোখ লাল হয়ে গেল। তার মা বলল, তোর চাচা অসুস্থ হয়ে গেছে, প্রেশার হাই হয়েছে, খুব টেনশন হচ্ছে রে। প্রাচুর্য প্রায় দুপুর পর্যন্ত মাথা নিচু করে সোফায় বসে থাকলো। পরনে তার গোল্ডেন কালারের সুতার কাজ করা পাঞ্জাবি। আজকে তো তার বিয়ে হওয়ার কথা ছিল। কোথায় চলে গেল নেহা তাকে ছেড়ে? প্রাচুর্য কাউকে কিছু না বলে হারিফের কাছে গেল। তাকে জেরা করেও কোনো লাভ হয় না। পরে অনুরোধ করলে উনি বলেন সে নেহাকে পালাতে সাহায্য করেছে। তারপর যা বললো সেটা শোনার জন্য প্রাচুর্য মোটেও প্রস্তুত ছিল না। কালকে রাতে নাকি নেহা আরিফ সাহেব ভাগ্যক্রমে নেহাকে দেখে ফেলে এবং আত্মহত্যা করা থেকে আটকে দেন আর নিজেকে আজকে পালিয়ে যেতে এর জন্যই সাহায্য করলেন। সব শুনে বাকরুদ্ধ প্রাচুর্য চোখের কোণের পানি মুছে নিয়ে প্রাচুর্য মনে মনে বলে, এত কষ্ট দিয়েছি তোকে নেহা? আচ্ছা ঠিক আছে, তুই যা চাবি তাই হবে। করবো তোকে বিয়ে, খুঁজবো না তোকে আর। তারপর নেহার বাসা থেকে বেরিয়ে যায় প্রাচুর্য সোজা পুলিশ স্টেশন। রিশাদকে পুলিশ ধরে এনেছে, সেখানে যাচ্ছে প্রাচুর্য। রিশাদকে টুকরো টুকরো করে কেটে গায়ে নাউন ছেটাবে। আবেগ হাসপাতালে ছিল। মেঘ তার কেবিনে হুট করে ঢুকে পড়ে। তারপর আবেগকে সঙ্গে নিয়ে এক প্রকার টানতে টানতে হাসপাতালের বাইরে এনে দাঁড় করায়। আবেগ বিচলিত হয়ে গেল এবং মেঘকে প্রশ্ন করে, হয়েছেটা কি তোর? এনি প্রবলেম? দোষ অনেক বড় ভুল হয়ে গেছে। প্রাচুর্য নির্দোষ মানে? মেঘ সিগারেট ধরাতে ধরাতে বলে, রিশাদ হারামজাদা ওরে ব্ল্যাকমেল করে ফাঁসাই দিছে রে। ছেলেটা ইনোসেন্ট। আজকে প্রাচুর্য নিজে রিশাদকে ধরিয়ে দিয়েছে পুলিশের কাছে। আলহামদুলিল্লাহ। প্রাচুর্য কি তোকে ফোন দিয়ে করছিল? ধুর না, আমাকে কল দেয়নি। ও হচ্ছে শেখ প্রাচুর্য। আইজি স্যারকে কল করছে, আইজি স্যার হ্যান্ডেল করছে কেস। ও চল পুলিশ স্টেশন যাই। হ্যাঁ চল। মেঘার আবেগ স্টেশন যায়, তাদের সাথে প্রাচুর্য ঢোকে। তারা তিনজন রিমান্ডের রুমে যায়। প্রাচুর্য গিয়ে রিশাদের কলার ধরে ফেলে আর নাক বরাবর একটা ঘুষি দেয়। তা দেখে মেঘ আবেগকে বলে, তামিল মুভির অ্যাকশন চলে দেখি, প্রাচুর্যের মতো অ্যাকশন আমার মধ্যে নেই কেন? আবেগ প্রাচুর্যের দিকে তাকিয়ে আছে। প্রাচুর্য ইচ্ছে মতো মারল রিশাদকে। মেঘ এবার গিয়ে তাকে থামিয়ে দে বলে, দেখেন রিশাদের রিমান্ডে নেওয়া হবে, ছাড়ুন ওনাকে। প্রাচুর্য ছেড়ে দিয়ে রিশাদকে। আবেগ প্রাচুর্যের কাছে গিয়ে বলে, আপনার সাথে কথা ছিল, একটু যদি বাইরে আসতেন। প্রাচুর্য আর আবেগকে একসাথে যেতে দেখে মেঘও পিছন পিছন গেল। আবেগ বাইরে গিয়ে প্রাচুর্যকে বলল, প্রাচুর্য আই এম সরি। প্রাচুর্য ব্রুকুসকে বলে, ফর হোয়াট? আমি আমার ভুল বোঝার জন্য অনেক বড় ক্ষতি করে ফেলেছি। নেহাকে আপনার ব্যাপারে ভুলভাল বলেছি। তারপর কালকে ঘটনার কথা জানালো আবেগ। ও আপনি কি জানেন নেহা বাংলাদেশ ছেড়ে চলে গেছে? মেঘ পিছন থেকে চিৎকার দিয়ে বলে, হোয়াট? জি। আবেগ অনেক অনুতপ্ত বোধ করে পুনরায় প্রাচুর্যের কাছে ক্ষমা চায়। প্রাচুর্য একটা বেদনামূলক হাসি এসে বলে, আপনি সম্পর্কে নেহার কাছ থেকে শুনেছি। আপনার ব্যক্তিত্ব দেখে আমি মুগ্ধ। আপনার কোনো দোষ নেই। নেহা আমার কপালে ছিল না, তাই জুটিনি। এসব বাদ দেন, ভুলে যান এসব ঘটনা। বলে প্রাচুর্য সামনে পা বাড়ালো। সেও সব ভুলে যাবে, নেহাকে বলবে না, মনে মনে ভালোবেসে যাবে। আবেগ মেঘকে বলল, ছেলেটা খুব ভালো রে। মেঘ বলে, তোর চেয়ে কম? আবেগ বিরক্তি নিয়ে বলে, আমার সাথে তুলনা করিস কেন? তুইও খুব ভালো। রিক্সাওয়ালার মেয়েটার কী হলো? ওই ব্যাটারে কেলানি দিয়ে আইছি আর মেয়েটাকে ওয়ালটনের স্মার্টফোন কিনে দিছি। প্রাউড অফ ইউ।
মেঘ মুচকি হেসে বলে, আজকে থেকে আর কোনো চিন্তা নেই। এখন আপনি আপনার ম্যারিড লাইফে ফোকাস করেন ডাক্তার সাহেব। একটু রোমান্টিক হন প্লিজ। আবেগ মাথা নিচু করে হাসলো। বিকেলের দিকে রোদেলা ছাদে বসেছিল, আকাশ দেখছিল। আবেগ এখনো ফেরেনি, সন্ধ্যায় আসবে। তার আকাশ দেখতে খুব ভালো লাগে, সমুদ্র নিচেই আমার মামার কাছে। রোদেলা ছাদ থেকে নেমে তালা দিয়ে বাসা গেল। বাসায় ঢুকতে বুঝলো কারেন্ট নেই। গুটগুটে অন্ধকার। রোদেলা ইবুকে ডাকতে লাগে, কিন্তু কারো কোনো সাড়া মিলল না। সে চিন্তিত হয়ে ভেতরে ঢুকে পড়ে। বাসায় গা ছমছম ভাব। রোদেলা মনের মধ্যে একটা চাপা ভয় দেখা যাচ্ছে। সে একটা ঢোক চেপে সামনে পাবার ডাইনিং রুমে ঢুকতে কেউ তার দুটো হাত একত্রে নিয়ে সামনে এনে ধরে ফেলে এবং মুখে হাত দেয়, যেন আওয়াজ না করতে পারে। এর আগেও এই পরিস্থিতিতে পড়েছে সে। তাই ভীষণ ভয় পেয়ে যায় রোদেলা। গা ঘামতে লাগলো। সে ছোটাছুটি শুরু করে দেয়।